হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2021-এর সাজেশন 2021-এর অঙ্কগুলি। আগের ভিডিওগুলিতে আমরা MCQর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি, আর এই ভিডিওতে আমরা 2 নম্বরের অর্থাৎ 2 মার্কসের যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি সমাধান করব। শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা অঙ্কগুলি তোমরা নিজেরাই চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই সেটি কমেন্টে তোমরা জানাও, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তা দেখো, 2 মার্কসের অঙ্কগুলি 37 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। এক দাগে কী আছে? এক দাগে আমরা দেখতে পাচ্ছি সময় 2 বছর বৃদ্ধি পেলে 625 টাকার সুদ বৃদ্ধি পায় 25 টাকা, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। এই প্রশ্ন থেকে আমরা সহজেই বুঝতে পারছি সময় যদি 2 বছর হয়, আসল কত হচ্ছে 625 টাকা, এবং এই 625 টাকার সুদ কত পাচ্ছে 25 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আসল পি সমান 625 টাকা, কেমন সময় টি সমান কত 2 বছর বলে দেওয়া আছে, সুদ কত পাচ্ছে সরল সুদ আই সমান এখানে বলা আছে 25 টাকা। আমাদের কি বের করতে হবে? আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার আর সমান কত আমাদের বের করতে হবে। তা আমরা কি জানি বন্ধুরা? আমরা জানি আই সমান PRT/100, এটি আমরা প্রত্যেকেই জানি। এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি? এখান থেকে আমরা আর সমান লিখতে পারি, দেখো এই কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি আই গুণ 100। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আই গুণ 100, অর্থাৎ PRT সমান আই গুণ 100, এবং সেখান থেকে আর সমান কি হবে? আর সমান আই গুণ 100 নিচে পিটি চলে আসবে, এটি আমরা পাবো। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। তা দেখো আয়ের মান কত 25 টাকা বসিয়ে দিলাম, গুণ 100, পি কত আসল 625 বলে দেওয়া আছে বসিয়ে দিলাম, টি কত 2 বছর বসিয়ে দিলাম। এবার দেখো 25 25 625, এখানে আমরা 25 পেলাম, 25 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 4 পেলাম, 2 দিয়ে 4কে কাটলে আমরা 2 পেলাম, অর্থাৎ আরের মান কত বের হলো 2 বের হলো। অতএব নির্ণীয় সুদের হার 2%। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগেরটা কি আছে? যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে নির্ণয় করো। তো এই অঙ্কটি তোমাদের টেক্সট বইয়েও আছে। অঙ্কটি দেখো, এখানে আসলের পরিমাণ বলে দেওয়া নেই। প্রথমে আমরা আসলের পরিমাণ পি টাকা ধরে নেব। তাহলে পি টাকা সুদে আসলে কি হবে n বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 2p টাকা হবে। আর এই ক্ষেত্রে সুদের হারটাও আমাদের ধরে নিতে হবে R%। ঠিক আছে, এটি ধরে নেওয়ার পর আমাদের কত বছরে 4 গুণ হবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরি আসল সমান পি টাকা, সময় কত বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে n বছরে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ n বছর। আর দ্বিগুণ হয়েছে মানে কি? সুদের সাথে আসল যোগ হয়ে তো দ্বিগুণ হয়েছে, অর্থাৎ সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, সেটি সমান কত বলে দিচ্ছে? সেটি সমান হচ্ছে এখানে 2p টাকা বলা আছে। আর আমরা কি ধরব? সুদের হার। তাহলে সুদের হার সমান R%। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি সুদ আসল a সমান p ইন্টু 1 প্লাস R/100⁴n। এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি। এবার এখানে আমরা এই সূত্রেই মানগুলি বসিয়ে নেব। অতএব আমরা কি পাচ্ছি? দেখো, আমরা সুদ আসল এই জায়গায় কত বসাবো? আমরা পাচ্ছি 2p সমান p ইন্টু 1 প্লাস আরের জায়গায় আমরা r ধরেছি বাই 100, এবং উপরে দেখো n হচ্ছে সময়, সেই সময় আমরা nই ধরেছি, তাহলে এটা আমরা nই পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো উভয় পক্ষে এই p কেটে দিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2 সমান 1 প্লাস R/100⁴n। এই যে আমরা সম্পর্কটি পেলাম, এই সম্পর্কটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে এটিকে আমরা 1 নং সমীকরণ করে দিতে পারি। এবার দেখো দ্বিতীয় যে শর্ত বলেছে সেটি কি? সেটি হচ্ছে কত বছরে তা 4 গুণ হবে। তা আবার আমাদের আসল তো একই আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে আবার আসল সমান পি টাকা
সময়টা আমরা জানি না, এক্ষেত্রে সময়কে আমরা এক্স বছর ধরছি। এই এক্সের মানই আমাদের বের করতে হবে। আর দেখো সুদে আসলে কত গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, অর্থাৎ আগে ছিল আসল পি টাকা ছিল, তা 4 গুণ হলে পিকে 4 দিয়ে গুণ করব, আমরা 4p টাকা পেলাম। এবং সুদের হারও একই আছে, সেটি কত? সুদের হার হচ্ছে r%। প্রশ্নে বলে দেওয়া আছে নির্দিষ্ট সুদের হারে। তাহলে একইভাবে আমরা আগের সেই সূত্রে বসাতে পারি। অতএব সুদ আসল 4p সমান p ইন্টু 1 প্লাস r/100 সময় এখানে কত সেটা বসাতে হবে। এখানে সময় কত, আগে আমরা n ছিল, n বসিয়েছিলাম, এখানে দেখো x আছে, তাহলে এখানে আমরা x বসাবো। এই সম্পর্কটি আমরা পেলাম। এবার এই সম্পর্ক থেকে দেখো আমরা কি পাচ্ছি, পিপি কেটে গেলে আমরা পাচ্ছি 4 সমান 1 প্লাস r/100 এবার দেখো কি বলেছিলাম, উপরে 1 নাম্বার সমীকরণটি আমাদের কাজে লাগবে। এবার এখানে এই যে 2 এর মানটা আমাদের বসাতে হবে, ঠিক আছে? তা দেখো এখান থেকে 4কে আমরা কিভাবে লিখতে পারি, 2 এর স্কয়ার, তাই না, সমান 1 প্লাস r/100 এবার এই 2 এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে দেখো বা আমরা কি পাচ্ছি 1 প্লাস r/100 এটি হচ্ছে 2 এর মান। এর কি আছে, এর স্কয়ার আছে, স্কয়ার বসিয়ে দিলাম, সমান 1 প্লাস r/100 এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস r/100, 2 দিয়ে n-কে গুণ করে আমরা এখানে 2n বসিয়ে দিতে পারি, সমান 1 প্লাস r/100 এইবার দেখো উভয় পক্ষের বেস একই আছে, আমরা পাওয়ার দুটো তুলনা করে কি লিখতে পারি, অতএব 2n সমান x। এবং সমীকরণটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x সমান 2n। তো আমাদের এই x এর মানই বের করতে হবে। তো x কি ছিল, সময়, অতএব আমরা কি পাচ্ছি, অতএব আমরা পাচ্ছি 2n বছরে তা 4 গুণ হবে। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, যে কোনো স্থানে লোক সংখ্যা 13,310 ছিল, 3 বছরে কি হারে বৃদ্ধি পেলে 17,280 জন হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? অঙ্কটি হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। এক্ষেত্রে কি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে বসিয়ে নিচ্ছি। তো দেখো এখানে দেওয়া আছে কি, বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা যাকে আমরা পি ধরছি সেটি সমান দেওয়া আছে 13,310 জন। এখানে সময় এন সমান কত দেওয়া আছে, 3 বছর। এবং দেখো 3 বছর পর জনসংখ্যা যেটিকে আমরা এ ধরছি সেটি সমান দেওয়া আছে 17,280 জন। আমাদের কি বের করতে হবে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বের করতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান কত আমাদের বের করতে হবে, ঠিক আছে? তা দেখো আমরা সমহার হ্রাস বৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি জানি সেটি হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি। এবার দেখো এক্ষেত্রে আমাদের এই আর এর মানটা বের করতে হবে, অর্থাৎ আমরা সমান চিহ্নের এই পোর্শনটা আগে রাখবো এবং এ কে আমরা পরে রাখছি, যেহেতু আমরা আর এর মান বের করব। তাহলে এখান থেকে আমরা কি লিখব, আমরা লিখব যে আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 সমান এ। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দেব। তা দেখো পির মান কত, পির মান হচ্ছে 13,310, তাহলে 13,310 বসিয়ে দিলাম। 1 প্লাস আর এর মান আমরা বের করব, এন হচ্ছে সময়, সেটি 3 বছর দেওয়া আছে, আর এ সমান কত দেওয়া আছে 17,280 বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3, তাই তো? আর এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো
17,280 বাই 13,310। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এই শূন্য কেটে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 এর পাওয়ার 3। তা এই ক্ষেত্রে আমরা এই 1728 এবং 1331কে এই কিউ ফর্মে লিখব। তা আমরা জানি 12কে কিউ করলে 1728 হয় এবং 11কে কিউ করলে আমরা 1331 পাই। অর্থাৎ এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 12/11 এর হোল কিউ। 12কে কিউ করলে আমরা 1728 পেয়ে যাব এবং 11কে কিউ করলে আমরা 1331 পেয়ে যাব। এবার এই বাম পক্ষ আর ডান পক্ষ তুলনা করে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 সমান 12/11। ঠিক আছে, এবার আমরা এই 1কে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাব, তাহলে এই পাশে আমরা আর বাই 100 পাবো এবং ওক্ষেত্রে দেখো 12/11 এক ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বা আর বাই 100 সমান, তা 12/11 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাবো, 1/11 পাবো। ঠিক আছে, বিয়োগটা আমি একবারই করে দিলাম, বা 8 সমান কী হবে, এই 1/11কে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বা আমরা কি পাচ্ছি, দেখো 8 সমান পাচ্ছি, উপরে 1কে 100 দিয়ে গুণ করলে 100 হবে, নিচে 11 হবে। অতএব 8 সমান কী হচ্ছে, 100কে 11 দিয়ে ভাগ করলে 9×11 99, অর্থাৎ 9×1=11 পাবো। তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারি কি, অতএব নির্ণীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে, 9×1=11%। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কী আছে দেখো, 4 দাগে আমরা দেখতে পাচ্ছি একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে শিশুটির ওজন 20 কিগ্রা হলে 20 বছর পর শিশুটির ওজন কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো বন্ধুরা, এটিও সমহার হ্রাস বৃদ্ধির অঙ্ক। এক্ষেত্রে কি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। দেওয়া আছে বর্তমান ওজন, যেটি আমরা পি ধরতে পারি, সেটি সমান 20 কিগ্রা। কেমন, সময় দেখো কি দেওয়া আছে, সময় এন সমান এখানে দেওয়া আছে 2 বছর। বৃদ্ধির হার কি আছে, ওজন বৃদ্ধির হার সমান দেওয়া আছে 10%, অর্থাৎ আর সমান 10%। আমাদের কি বের করতে হবে, 2 বছর পর শিশুটির ওজন, তাহলে 2 বছর পর শিশুটির, তা যেহেতু বন্ধুরা ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা কি প্লাসের সূত্রটা ব্যবহার করব। তা আমরা কি জানি বন্ধুরা, সূত্রটা সমহার বৃদ্ধির ক্ষেত্রে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। এখানে হচ্ছে নির্দিষ্ট বছর পর যা বৃদ্ধি পাবে তার পরিমাণ, এখানে হচ্ছে বর্তমান কত আছে তার পরিমাণ, আর হচ্ছে বৃদ্ধির হার, এন হচ্ছে সময়। এখানে দেখো তাহলে 2 বছর পর ওজন কত হবে, সেটি হচ্ছে এ। পি কত আছে বর্তমান ওজন 20, তাহলে এখানে আমরা 20 বসিয়ে দিলাম। 1 প্লাস আর হচ্ছে ওজন বৃদ্ধির হার, এক্ষেত্রে 10%, 10 বসিয়ে দিলাম, বাই 100। এবং দেখো সময় কত আছে, এন সমান এখানে 2 বছর আছে, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। এবার এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব। তা দেখো এই শূন্য আমরা কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি 20 ইন্টু 1 প্লাস 1/10^2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20 গুণ, তা দেখো 1-এর সাথে 10 যোগ করলে আমরা কি পাবো, আমরা নিচে লসাগু 10 পাবো, আর উপরে কি হচ্ছে 10-কে 10 রাখে 11 হচ্ছে, অর্থাৎ 11×10। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 20 গুণ 11কে স্কয়ার করলে 121, আর নিচে 10কে স্কয়ার করলে আমরা 100 পাবো। 20 দিয়ে 100কে কাটলে এখানে 5 পাবো। এবার 121কে 5 দিয়ে ভাগ করতে হবে। 121কে 5 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, প্রথমে দেখো 2 বার যাবে, 10 হলো, 2 থাকছে, তাহলে 21, 4×5 = 20, 1 থাকছে 0.2। ঠিক আছে, তাহলে এত কিগ্রা। তাহলে আমরা কত পেলাম, যে 2 বছর পর শিশুটির ওজন হবে 24.2 কিগ্রা। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো, 5 দাগে আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লাভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে।
তা এই অঙ্কটি তোমরা এক্স ধরে করতে পারো, আবার 100 ধরেও করতে পারো। এখানে অঙ্কটি আমি এক্স ধরে করছি। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব? আমরা প্রথমে ধরে নেব যে সমগ্র লাভটা ধরি এক্স টাকা, ঠিক আছে? এবং সেখান থেকে 5% প্রথমে দান করা হবে এবং তারপরে বাকি টাকা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে, তাই তো? তাহলে এখানে আমরা ধরি যে সমগ্র লাভ এক্স টাকা। এবার এই এক্স টাকার থেকে 5% তারা দান করবে। তাহলে এখানে লিখে নিই আমরা যে 5% দান করার পর অবশিষ্ট লাভ কি হবে? মোট লাভ হয়েছিল এক্স টাকা, এই এক্স থেকে 5% অর্থাৎ এক্স ইন্টু 5/100, এই টাকাটা বাদ দিতে হবে। আমরা কত পাবো দেখো, 5 দিয়ে 100কে কাটলে এখানে আমরা 20 পাবো, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স বিয়োগ x/20 এত টাকা। তা এক্সের থেকে x/20 বিয়োগ করলে আমরা কি পাবো? আমরা পাবো 19x/20 টাকা। এবার দেখো অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। তা অঙ্কে কার লাভের পরিমাণটা বলে দেওয়া হচ্ছে? এর লাভের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা শুধু এর লাভের পরিমাণটাই বের করব। অতএব এ লাভ্যাংশ পাবে, টোটাল 5% দেওয়ার পর কত আছে? 19x/20 টাকা আছে। তা এখানে এর আনুপাতিক ভাগ আর কত? টোটাল অনুপাত হচ্ছে দেখো 3 আর 2 যোগ করলে 5, অর্থাৎ 5/3 হচ্ছে এর। তাহলে আমরা এখানে 5/3 দিয়ে গুণ করে দেবো। দেখো এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না, আমরা সোজাসুজি গুণ করে দেবো। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 57x/100 টাকা, ঠিক আছে? তাহলে এ এই লাভ্যাংশটা পাবে। তা এটি সমান অঙ্কে কত বলে দেওয়া আছে? এটি সমান বলে দেওয়া আছে 1197 টাকা। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? যে শর্তানুসারে 57x/100 সমান 1197, বা 57x সমান কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। তা 1197 গুণ 100, বা x সমান কী হবে? 1197 গুণ 100/57। এবার এই 57 দিয়ে 1197কে কাটাকাটি করতে হবে। তা দেখো 119-এর মধ্যে 57 প্রথমে কবার যাচ্ছে? দুবার যাচ্ছে। দুবার গেলে কত হচ্ছে? 114 হচ্ছে। তাহলে কত থাকছে? 114 থেকে 119 5 থাকছে, অর্থাৎ তারপরে আমরা 57 পাচ্ছি। 57 মধ্যে একবার যাচ্ছে, অর্থাৎ 1197কে 57 দিয়ে কাটলে আমরা 21 পেলাম। এবং এই 21কে আমাদের এক্স দিয়ে গুণ করতে হবে। অতএব এক্স সমান আমরা কি পাবো? এক্স সমান আমরা 2100 পাবো। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে মোট লাভ সমান 2100 টাকা। এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে দেখো? 6 দাগে আমরা দেখতে পাচ্ছি কোনো যৌথ ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় এবং আরও 8 মাস পরে 6072 টাকা লাভ হয়। এ কত টাকা লাভ পাবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে? যে অনুপাতগুলি আছে দেখো এ বি সি এর অনুপাত, এগুলি ভগ্নাংশ আকারে আছে। এই ভগ্নাংশগুলিকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে সেটি করছি। দেখো মূলধনের অনুপাত সমান কি দেওয়া আছে? 1/2:1/3:1/4। তো দেখো আমরা কি করব? এইগুলিকে পূর্ণ সংখ্যায় আনার জন্য এই যে হর আছে অর্থাৎ 2, 3, 4, এই হরগুলির
আমাদের লসাগু বের করতে হবে এবং সেই লসাগু দিয়ে এই প্রতিটি পদকে গুণ করতে হবে। তা দেখো 2, 3, 4-এর লসাগু হচ্ছে 12, অর্থাৎ এই প্রতিটি পদকে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তা হাফকে যদি আমরা 12 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 6 পাবো। 1-এর 3-কে 12 দিয়ে গুণ করলে আমরা 4 পাবো এবং 1-এর 4-কে 12 দিয়ে গুণ করলে আমরা 3 পাবো। অর্থাৎ এ বি সি এর অনুপাত কত? 6:4:3। এবার এখান থেকে আমরা কি ধরতে পারি? এখান থেকে আমরা ধরে নিতে পারি যে ধরি এ এর মূলধন 6x টাকা, ঠিক আছে। ঠিক একইভাবে বি এর মূলধন কি হবে? 4x টাকা এবং সি এর মূলধন কি হবে? 3x টাকা। কেমন? এবার দেখো এ কি করেছে? 4 মাস পরে তার মূলধন ছিল 6x টাকা, তার অর্ধেক তুলে নিয়েছে। তাহলে কি হলো? তাহলে দেখো এই এ বি সি এর মূলধন একটি নির্দিষ্ট সময়ের জন্য খাটেনি, বিভিন্ন সময় বিভিন্ন মূলধন খেটেছে, তাই আমাদের 1 মাস হিসাবে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে নিই প্রথমে যে এ এর মূলধন খাটে, কত খাটে? প্রথমে দেখো 6x টাকা 4 মাস খাটে, তাহলে এখানে আমরা 6x গুণ 4 করতে পারি। কেমন? যোগ, তাহলে 12 থেকে 4 বাদ দিলে আমরা 8 মাস পেলাম। সেই 8 মাস কত টাকা খেটেছে? এর অর্ধেক টাকা, সেটা আমরা কত পাচ্ছি দেখো 6x গুণ হাফ, যেহেতু অর্ধেক তুলে নিয়েছে সেই টাকাটা তাহলে খাটছে, গুণ কত? 8। কেমন? এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এটা গুণ করলে আমরা 24x পাচ্ছি এবং এক্ষেত্রে দেখো 6x এর হাফ কত হয়? 3x, সেই 3x খেটেছে 8 মাস, তাহলে 3xকে 8 দিয়ে গুণ করলে আমরা 3×8 24x পাচ্ছি, তাহলে আর 24 আর 24 যোগ করলে আমরা 48x পাচ্ছি। তাহলে এত টাকা আমাদের কেটেছে এর। কেমন? এবার দেখো বি কি করেছে? বি কোনো মূলধন তুলে নেয়নি, অর্থাৎ বির যে টাকাটা ছিল 4x টাকা, ওটা পুরো 12 মাসই খেটেছে। তাহলে 4x গুণ 12 আমরা কত পাবো? আমরা পাবো 48x টাকা। সির ক্ষেত্র একই, সিও কোনো মূলধন তুলে নেয়নি, অর্থাৎ পুরো বছরই সি এর মূলধন কেটেছে। সির মূলধন ছিল x টাকা, তাকে 12 দিয়ে গুণ করব, আমরা 34x টাকা পাবো। তাহলে 1 মাস হিসাবে এর মূলধন কাটে 48x টাকা, বির মূলধন কাটে 48x টাকা, সির মূলধন কাটে 36x টাকা। অতএব লিখে নিই এখানে আমরা 1 মাস হিসাবে এ বি ও সি এর মূলধনের অনুপাত কি হবে দেখো, এর হচ্ছে 48x ইস্টু বির হচ্ছে 48x ইস্টু সির হচ্ছে 36x। তাহলে প্রতিটি অনুপাতকে আমরা যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা 48:48:36 পাবো, এবং যদি আবার 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 4:4:3 পাবো। কেমন? এবার দেখো অঙ্কে কি বলে দেওয়া আছে যে এ 4 মাস পরে যখন অর্ধেক টাকা তুলে নেয় তারও 8 মাস পরে 6072 টাকা লাভ হয়, অর্থাৎ ওই 4 আর এই 8 12 মাস, তার মানে 1 বছর, অর্থাৎ বছরের শেষে তাদের 6072 টাকা লাভ হয়। এ কত পাবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে নিই 6072 টাকা থেকে এ পাবে সমান 6072 গুণ এর আনুপাতিক ভাগাহার কত? এই অনুপাতগুলো আমাদের যোগ করতে হবে। তা দেখো 4 আর 4 8, 8 আর 3 11, অর্থাৎ মোট হচ্ছে 11 ভাগ। তার মধ্যে এর কত ভাগ? এর হচ্ছে 4 ভাগ, অর্থাৎ 11 ভাগের 4 ভাগ দিয়ে আমাদের 6072কে গুণ করতে হবে। কেমন? এটা 72। এবার এখান থেকে আমাদের কাটাকাটি করতে হবে। তা 11 দিয়ে 6072কে কাটাকাটি করলে আমরা 552 পাবো, এবং এই 552কে 4 দিয়ে গুণ করলে আমরা 2208 টাকা পাবো। ঠিক আছে, তাহলে এ 6072 টাকার মধ্যে 2208 টাকা পাবে। এবার 7 দাগেরটা লক্ষ্য করো। 7 দাগে কী আছে দেখো, 7 দাগে আমরা দেখতে পাচ্ছি যদি x-2 ইন্টু x-p সমান x² মাইনাস ax প্লাস 6 হয়, তবে p এবং a এর মান নির্ণয় করো।
তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকম নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই ব্র্যাকেটটা প্রথমে আমরা তুলে দেব। তো আমরা কিভাবে করছি, আমরা জাস্ট গুণ করে দেবো। তো এক্স দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে পিকে গুণ করলে আমরা পাবো পি এক্স। এবার দেখো মাইনাস টু দিয়ে এক্স মাইনাস পিকে গুণ করব, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু পি। এ পাশে যা ছিল তাই বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স, বা মাইনাস এক্স কমন যাচ্ছে তাই না, তাহলে মাইনাস এক্স কমন গেলে আমরা পাচ্ছি পি প্লাস টু পি সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স। বা এবার এই মাঝের দেখো এই এক্স ইন্টু পি প্লাস টু এটিকে এইভাবে সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে যেমন এর পরে এক্স আছে আমরা এই এক্সটাকে এই পি প্লাস টুর পরে লিখছি। তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস টু এক্স প্লাস টু পি সমান এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স। এবার দেখো বন্ধুরা এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ একই রকম হয়ে গেছে। এখানে এক্সের সহগ কী আছে, মাইনাস এ আছে, আর এখানে এক্সের সহগ আছে মাইনাস পি প্লাস টু, এবং এখানে সিক্স সমান কত আছে, টু পি আছে। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ তুলনা করে আমরা সহজে পাই। অতএব আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি মাইনাস এ সমান মাইনাস পি প্লাস টু, উভয় পক্ষ থেকে মাইনাস আমরা বাদ দিতে পারি, বা এ সমান আমরা পাচ্ছি পি প্লাস টু। আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো টু পি সমান সিক্স, বা পি সমান কী হবে, এই সিক্সকে টু দিয়ে ভাগ করতে হবে, আমরা থ্রি পেলাম। এইবার পির মান যে থ্রি পেলাম এখানে আমরা বসিয়ে দেব। অতএব এ সমান কি হচ্ছে, থ্রি প্লাস টু সমান ফাইভ। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, অতএব নির্ণীয় পি এর মান থ্রি আর এ এর মান ফাইভ। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আট দাগেটা দেখো, আট দাগে কী বলা আছে, আট দাগে বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস সিক্স সমান শূন্য। এই সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজটির মান লেখো, ঠিক আছে। তা এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে এই সমীকরণের একটি বীজ দুই হলে ধরি অপর বীজটি আলফা, ঠিক আছে। তোমরা এই আলফার জায়গায় যে কোনো কিছু ধরতে পারো। তা আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি যে সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান কি, সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। এক্ষেত্রে আমরা তাই করব। তা দেখো অতএব বীজদ্বয়ের গুণফল সমান কি হচ্ছে দেখো, একটি বীজের দুই আর একটি আলফা পেয়েছি, তাহলে আমরা দুই গুণ আলফা সমান আমরা টু আলফা পেলাম। অতএব টু আলফা সমান কি হবে, এই ধ্রুবক পদ কত আছে, ছয় আছে, বাই এক্স স্কোয়ারের সহগ কত, এখানে কিছু নেই মানে এক আছে, তার নিচে আমরা এক বসিয়ে দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি দেখো টু আলফা সমান ছয়, বা আলফা সমান কি হবে, এই ছয়কে দুইতে ভাগ করতে হবে। অতএব আলফা সমান আমরা তিন পেলাম। এখান থেকে আমরা কি পেলাম, অতএব সমীকরণের অপর বীজটি তিন। এবার নয় দাগেরটা লক্ষ্য করো, নয় দাগে কী আছে দেখো, নয় দাগে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি লিখো। তাহলে এক্ষেত্রে আমাদের প্রকৃত ভগ্নাংশটি প্রথমে ধরে নিতে হবে। তা আমরা ধরতে পারি যে ধরি প্রকৃত ভগ্নাংশটি এক্স। কেমন, তাহলে এই প্রকৃত ভগ্নাংশ এক্সের অনন্য কী হবে, অতএব
অনুন্নক হবে 1/x, তাই না? তাহলে এই দুটির অন্তর বলে দিয়েছে 9/20। অতএব আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি যে x বিয়োগ 1/x সমান 9/20। এই হয়ে যাবে আমাদের নির্ণয় সমীকরণ। এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগেরটা কী আছে? 10 দাগে দেখো আমরা দেখতে পাচ্ছি 7x² মাইনাস 66x মাইনাস 27 সমান 0। সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? তা দেখো বন্ধুরা, এই যে সমীকরণটি দেওয়া আছে, সমীকরণটি একটি ভুল আছে। সেটি হচ্ছে ধ্রুবক পদ 27, এর আগের চিহ্নটা মাইনাস হবে না, এটি প্লাস হবে। কেমন? তোমরা এটি কারেকশন করে নেবে। এবার দেখো, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল প্রথমে আমরা বের করি। তাহলে আমরা লিখে নিই যে বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি? আমরা জানি মাইনাস এক্সের সহগ। এখানে এক্সের সহগ কত আছে? -66। তাহলে -66 আমরা লিখে দিলাম, যেহেতু মাইনাস আছে এই জন্য এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, বাই x² সহগ। x² সহগ কত? 7। তাহলে নিচে আমরা 7 দিলাম। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আমরা পেলাম 66/7। এবার বীজদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান কি হবে? আমরা জানি ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কত আছে? 27 আছে। তাহলে 27 বাই x² সহগ কত আছে? 7 আছে। তাহলে আমরা বীজদ্বয়ের যোগফল ও বীজদ্বয়ের গুণফল পেয়ে গেলাম। অতএব বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কি হবে? দেখো, অনুপাত সমান আমরা পাবো 66/7 27/7। ঠিক আছে। এবার উভয় পদকে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো 66/27। এবং দেখো, আমরা যদি প্রত্যেকটিকে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 22/9। এই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 11 দাগের অঙ্কটি লক্ষ্য করো। 11 দাগে কী আছে? 11 দাগে আমরা দেখতে পাচ্ছি x² প্লাস bx প্লাস 12 সমান 0 এবং x² প্লাস bx প্লাস কিউ সমান 0। এই সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে এই কিউ এর মান আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, এই সমীকরণ দ্বয়ের একটি বীজ হচ্ছে 2, অর্থাৎ x এর মান 2 বসালে এই সমীকরণটি সিদ্ধ হয়। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই 1 নম্বর যে সমীকরণটি আছে এই সমীকরণে x এর জায়গায় 2 বসিয়ে আমরা b এর মান বের করব। কেমন? এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? x এর মান 2 এবং b এর যা মান পাবো সেটি এখানে বসিয়ে দিলে আমরা সহজেই q এর মান পেয়ে যাব। তাহলে অঙ্কটি লক্ষ্য করো। তাহলে আমরা কি লিখছি? আমরা প্রথমে x সমান 2 বসিয়ে পাই অবশ্যই এই সমীকরণটাই। তাহলে কি হচ্ছে দেখো, x এর জায়গায় 2 বসিয়ে দিলাম, তাহলে 2 প্লাস b ইন্টু x এর জায়গায় 2 বসালাম যোগ 12 সমান 0, বা 2কে স্কোয়ার করলে আমরা 4 পাবো প্লাস 2b যোগ 12 সমান 0, বা 2b এখানে দেখো 4 আর 12 যোগ করলে 16 হয়, এবং সেটি যদি আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বিয়োগ 16 পেলাম। বা b সমান কি হবে? বিয়োগ 16/2। অতএব b সমান আমরা কি পাবো? -8 পাবো। এবং আগেই বলা আছে এই সমীকরণ দুটোর একটি বীজ হচ্ছে 2, অর্থাৎ এখানে আমরা একটা দাগ দিয়ে নিই। তাহলে এখানে আমরা কি করব? যে এই সমীকরণে x সমান 2 এবং b সমান -8 বসিয়ে পাই। তাহলে দেখো কি হচ্ছে, x এর জায়গায় আমরা 2 বসাচ্ছি, তাহলে 2 প্লাস b এর জায়গায় আমরা কি বসাবো? -8 বসাবো, x এর জায়গায় 2 বসাবো যোগ q সমান 0, বা 2কে স্কোয়ার করলে আমরা 4 পাবো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 8 দুগুণি 16 প্লাস কিউ সমান 0। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে -16 থেকে 4 বাদ গেলে আমরা -12 পাবো যোগ কিউ সমান 0, বা কিউ সমান কি হবে? -12 যদি সমান চিহ্নের উপাশে যায় প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই কিউ এর মান আমাদের কত বের হলো? আমাদের 12 বের হলো। তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব নির্ণীয়
কিউ এর মান 12। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে দেখো, এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে A/B/C নির্ণয় করো। তা এক্ষেত্রে আমরা A/B/C নির্ণয় করার জন্য এই দুটো নিয়ে কাজ করব, অর্থাৎ প্রথম ক্ষেত্রে এবি নিয়ে কাজ করব এবং পরের ক্ষেত্রে দেখো বি আর সি নিয়ে কাজ করব। ঠিক আছে, তা প্রথমে আমরা এবি নিয়ে করছি। তাহলে আমরা কি পাচ্ছি যে এ এর 2/3 সমান বি এর 75%। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, বা এ এর বলতে কি গুণ, তাহলে এ গুণ 2/3 সমান বি গুণ 75% মানে উপরে 75 নিচে 100। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ বাই বি সমান কি হবে, এ পাশে কত ছিল, এ পাশে ছিল 75 এর 100। আর এক্ষেত্রে দেখো এই কী আছে, এখানে নিচে 3 আছে, সেটি উপরে গুণ হয়ে যাবে, আর উপরে 2 নিচে গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এখান থেকে আমরা কাটাকাটি করবো। দেখো 25 দিয়ে কাটলে আমরা এখানে 3 পাচ্ছি, 4 25 100, বা এ বাই বি সমান কত হচ্ছে, 3 আর 3 গুণ করলে 9, আর নিচে 2 আর 4 গুণ করলে আমরা 8 পেলাম। কেমন? এবার আমরা বি আর সি নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে কি আছে, বলা আছে বি এর 75% সমান সি এর 0.6। এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এর বলতে গুণ, তাহলে বি গুণ 75%কে আমরা কীভাবে লিখতে পারি, উপরে 75 নিচে 100 সমান সি গুণ, এক্ষেত্রে দেখো এর বলতে গুণ এবং দশমিক যদি আমরা তুলে দিই, উপরে আমরা 6 পাবো, নিচে আমরা 10 পাবো, বা বি বাই সি সমান কি হচ্ছে, এক্ষেত্রে কত ছিল, এ পাশে 6 10 ছিল, এবং এই 100 কোনাকুনি গুণ হয়ে উপরে চলে যাবে, আর উপরে কত ছিল 75, সেটি কোনাকুনি গুণ হয়ে এই নিচে চলে আসবে। কেমন? এবার আমাদের কাজ হবে কাটাকাটি করা। তা 25 দিয়ে কাটলে এখানে আমরা 4 পাবো, 4 25 100, 3 25 75, 3 দিয়ে 6কে কাটলে এখানে 2 পাচ্ছি। এবং দেখো আর এই কাটাকাটিটা আমরা করছি না, কেননা দেখো আমাদের বিকে সমান করতে হবে। তাহলে এক্ষেত্রে বি কত আছে, বি ক্ষেত্রে 8 আছে, এক্ষেত্রেও দেখো 2 আর 4 গুণ করলে আমরা উপরে বি 8 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বি বাই সি সমান 8/10। ঠিক আছে, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা 8 পেলাম। আর এটা যদি আমরা কাটাকাটি করতাম তাহলে এখানে 2 হতো, এখানে 5 হতো, অর্থাৎ উপরে বিকে আমরা 4 পেতাম, নিচে আমরা সিকে 5 পেতাম। তারপর আবার এই বি সমান করার জন্য উভয় পক্ষকে আবার 2 দিয়ে গুণ করতে হতো, তার জন্য আর এই কাটাকাটিটা আমরা করলাম না। তাহলে এই সম্পর্ক দুটি তুলনা করে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি A/B/C সমান 9/8/10। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাই এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগেরটা কি আছে দেখো, 13 দাগে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার সমষ্টি 40 এবং তাদের মধ্য সমানুপাতি 16 হলে সংখ্যা দুটি কী কী। তো এক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যা দুটি ধরে নেব এক্স ও ওয়াই। তাহলে আমরা ধরে নিই যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, এবং এক্ষেত্রে আমরা ধরে নিই এক্সের মানটা ওয়াই থেকে বড়। তাহলে এখানে আমরা লিখে নিই যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই। কেমন? তা প্রথম শর্তে কি বলেছে, সংখ্যা দুটি সমষ্টি 40। তাহলে সংখ্যা দুটি আমরা এক্স ওয়াই ধরেছি, এখান থেকে আমরা কি পাবো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 40। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবং দ্বিতীয় শর্ত কি বলেছে, তাদের মধ্য সমানুপাতি 16। সেক্ষেত্রে এই সংখ্যা দুটি অর্থাৎ এক্ষেত্রে এক্স ওয়াই এরা হচ্ছে প্রান্তীয় পদ এবং তাদের মধ্য সমানুপাতি 16। অর্থাৎ আমরা কি জানি, প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য সমানুপাতিক বর্গের সমান। এক্ষেত্রে প্রান্তীয় পদ এক্স ওয়াই হলে এক্স ওয়াইয়ের গুণফল অর্থাৎ এক্স ওয়াই সমান মধ্য সমানুপাতি 16 এর বর্গের সমান হবে, অর্থাৎ 16 স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এক্স ওয়াই সমান 16কে স্কোয়ার করলে 256। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম।
এই দুটো সম্পর্ক আমরা পেলাম। এই সম্পর্ক দুটির সাহায্যে আমাদের এক্স ও ওয়াইয়ের মান বের করতে হবে। আমরা দুভাবে এই অঙ্কটি সমাধান করতে পারি। একটি দেখো, এই সম্পর্ক দুটির সাহায্যে প্রথমে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব, এবং সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যোগ করে দিলে সহজেই আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব, 1 নাম্বার। এবং দ্বিতীয় যেভাবে বের করতে পারবো সেটি হচ্ছে 1 নাম্বার সমীকরণ থেকে আমাদের হয় এক্সের মান অথবা ওয়াইয়ের মান বের করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এক্স সমান কী পাবো? এক্স সমান আমরা পাবো 40 মাইনাস ওয়াই। সেই 40 মাইনাস ওয়াইকে এখানে আমাদের বসিয়ে দিতে হবে এক্সের জায়গায়, এবং তারপরে মিডিল টার্ম করে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথম পদ্ধতি অনুসরণ করে প্রথমে অঙ্কটি সমাধান করছি। তা আমরা কী বের করব? এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করব। তা দেখো, আমরা কি জানি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই সূত্রটা কি? এই সূত্রটা আমরা এর সাহায্যে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এবির জায়গায় এখানে কি আছে? এক্স ওয়াই আছে। এবার এখানে মানগুলি বসিয়ে দেবো। তা দেখো, এক্স প্লাস ওয়াইয়ের মান 40 আছে, তাহলে 40-এর স্কোয়ার বিয়োগ 4 গুণ এক্স ওয়াইয়ের মান আমাদের 256 বেরিয়েছে। 40কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 1600 পাবো। এবং দেখো, 4 দিয়ে 256কে গুণ করলে আমরা কত পাবো? আমরা 1024 পাবো। এবং 1600 থেকে 1024 বিয়োগ করলে আমরা 576 পাবো। তা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 576 হয়, অতএব এক্স মাইনাস ওয়াইয়ের মান কী হবে? 576-এর বর্গমূল, এবং সেটি কত? 24। তা দেখো বন্ধুরা, এক্ষেত্রে শুধু আমরা প্লাস মানটা নেব। কেন প্লাস মানটা নেব? যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি এক্স হচ্ছে বড় ওয়াইয়ের থেকে। একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে তো আমরা ঋণাত্মক মান পাই না, আমরা সবসময় ধনাত্মক মান পাই। তাহলে এখানে আমাদের কারণটা দিতে হবে, যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই। পরিষ্কার হলো ব্যাপারটা? তা এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। এবার আমরা 1 আর 3 যোগ করে দেব। তাহলে 1 যোগ 3 করে পাই 1 নম্বরে কী ছিল? এক্স প্লাস ওয়াই সমান 40। 3 নম্বরে আমরা কী বের করলাম? এক্স মাইনাস ওয়াই সমান 24। তা দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স আর এক্স যোগ করলে আমরা 2x সমান 40, আর 24 যোগ করলে আমরা 64 পাবো। অতএব এক্স সমান কী হবে? এই 64কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 32 পেলাম। এবং এই এক্সের মান আমরা 1 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এক্সের জায়গায় আমরা 32 বসিয়ে দিলাম, প্লাস ওয়াই সমান 40। এখান থেকে আমরা কি পাবো? বা ওয়াই সমান, দেখো 32 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো? 40 বিয়োগ 32, 40-এর থেকে 32 বিয়োগ করলে আমরা 8 পাবো। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম। অতএব নির্ণীয় সংখ্যা দুটি, একটি হচ্ছে 32 আর অন্যটি কি? 8। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক। এবার 14 দাগেটা লক্ষ্য করো। 14 দাগে কী আছে? 14 দাগে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান 2 প্লাস √3 হলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান কত, এর মান বের করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো, এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আর এখানে কি আছে? এক্স আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? আমাদের এই সম্পর্ক যে দেওয়া আছে এটিকে বর্গ করা। তার আগে আমরা কি করব? তার আগে আমরা এই 2কে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাবো? দেখো, এক্স মাইনাস 2 সমান √3। এবার আমরা বর্গ করে দেব। তাহলে এক্ষেত্রে আমরা পাবো কি? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান √3 হোল স্কোয়ার। এখানে আমরা লিখে নিই যে উভয় পক্ষকে বর্গ করে পাই। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, এখানে আমরা এটিকে যদি আমরা সূত্রে ভাঙাই তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2ab, এখানে এ বলতে এক্স, বি বলতে 2, তাহলে 2 আর 2 গুণ করলে আমরা 4x পেলাম, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2-এর স্কোয়ার করলে আমরা 4 পেলাম। আর এক্ষেত্রে দেখো, √3কে স্কোয়ার করলে আমরা কি পাবো? 3 পাবো। কেমন? এবার আমরা কি করব? এই 3কে সমান চিহ্নের এপাশে নিয়ে আসবো।
তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 3 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 4x, তা দেখো 4 থেকে 3 বিয়োগ করলে আমরা কি পাবো, 1 পাবো সমান 0। তা এইটির মান তো আমাদের বের করতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1-এর মান কত, 0 বের হলো। ঠিক আছে, এবার 15 দাগেরটা লক্ষ্য করো। 15 দাগে কী আছে দেখো, 15 দাগে আমরা দেখতে পাচ্ছি যে দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরলভেদে থাকে। যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হবে। তো অঙ্কটির থেকে সহজেই আমরা বুঝতে পারছি অঙ্কটি ভেদের অঙ্ক। এক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে যে দোলকের দোলনকাল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরলভেদে থাকে। তাহলে প্রথমে আমরা দোলকের দোলনকাল আর দোলকের দৈর্ঘ্যটা ধরে নেব। তো আমরা ধরি দোলকের দোলনকাল এস সেকেন্ড, যেহেতু এককটা সেকেন্ডে আছে তার জন্য আমরা এস ধরলাম, এবং দোলকের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থকে আমরা এল ধরছি, এল মিটার। কেমন? এবার দেখো দোলনকালের সঙ্গে দৈর্ঘ্যের যে সম্পর্কটা আছে, ভেদ সম্পর্ক, সেটি কি, দোলনকাল এই দৈর্ঘ্য বর্গমূল অর্থাৎ এল এর বর্গমূল রুট এল এর সঙ্গে কি আছে, সরল ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি এস ভ্যারিজাস রুট ওভার এল। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা এখান থেকে আমরা পাচ্ছি এস সমান কে ইন্টু রুট ওভার এল, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। কেমন? এবার দেখো এই রুটটা তোলার জন্য আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এস স্কোয়ার সমান কে স্কোয়ার এল, এবং এই ধ্রুবক কে স্কোয়ারের পরিবর্তে আমরা এম বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এস স্কোয়ার সমান এম এল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ধরেছি, ধ্রুবক কে স্কোয়ার সমান এম ধরে। ঠিক আছে, কে স্কোয়ার যেমন ধ্রুবক, এমও তেমন একটি ধ্রুবক। তা এই যে আমরা সমীকরণটি পেলাম, এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ করছি। এবার দেখো অঙ্কে কি কন্ডিশন বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে যে দোলকের দৈর্ঘ্য যদি 1 মিটার হয় অর্থাৎ এল সমান 1 হয়, তবে দোলনকাল কি 1 সেকেন্ড অর্থাৎ এস সমান 1। তাহলে আমরা কি করব, আমরা এই 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে দোলনকাল এস সমান কি বলেছে, 1 সেকেন্ড হচ্ছে, দৈর্ঘ্য কি হবে, এল সমান যদি 1, তাই না, দৈর্ঘ্য 1 হলে দোলনকাল 1 হয়। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এস এর জায়গায় 1, এল এর জায়গায় 1 বসিয়ে আমরা এম এর মানটা বের করব, বসিয়ে পাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 এর স্কোয়ার সমান এম ইন্টু 1, বা যেহেতু আমরা এম এর মানটা বের করব, তাহলে এই অংশটিকে আমরা আগে লিখছি। তো দেখো 1 এর সঙ্গে এম গুণ করলে আমরা কি পাবো, এম পাবো। তাহলে এম সমান কি হচ্ছে, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, তাহলে এম এর মান আমরা 1 পেলাম। এবার এই এম সমান 1 আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1 নং সমীকরণে এম সমান 1 বসিয়ে পাই। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এস স্কোয়ার সমান এম এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে আমরা পাচ্ছি 1 ইন্টু এল, বা এস স্কোয়ার সমান এল। তা এই যে সম্পর্কটি পেলাম, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। কেমন? এবার দেখো অঙ্কে কি বলেছে যে দোলকের দোলনকাল 2.5 সেকেন্ড হলে দৈর্ঘ্য কত হবে দোলকের, তাই না। অর্থাৎ এই যে আমরা 2 নম্বর সমীকরণ পেলাম, এই 2 নং সমীকরণে আমরা কি করব, দোলনকাল অর্থাৎ এস এর জায়গায় 2.5 বসাবো। তাহলে 2 নং সমীকরণে এস সমান 2.5 বসিয়ে পাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা 2.5 হোল স্কোয়ার সমান এল, বা 2.5কে স্কোয়ার করলে আমরা 6.25 পাবো সমান এল। এবার এটিকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, অতএব এল সমান 6.25। অতএব দোলকের দৈর্ঘ্য সমান 6.25 মিটার।
তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটির সাথে সাথে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে।